মঞ্চের ছাত্র আন্দোলনের সর্বভারতীয় নেতৃত্ব দীপশিতা বাদশা সমেত আমাদের এই জেলার এবং আমাদের রাজ্যের নেতারা, এখানে অনেক ছাত্র যুব আন্দোলনের অনেক প্রাক্তনীরা এবং বর্তমান নেতৃত্বরা আছেন, আমাদের অভিভাবকরাও আছেন। এখন আমার আসতে একটু দেরি হয়েছে, আসলে রোদ সকাল হচ্ছে আর ভাবছি রোদ উঠবে, কিন্তু রোদ আর উঠছে না, মুশকিল। তারপর আবার চান করতে হচ্ছে, আরো বড় কঠিন। চান করতে গিয়ে মনে হচ্ছে যে চানটা যদি একটু ওই পঞ্চায়েতের ভোটের মধ্যে একটু হয়ে যেত তো খুব ভালো হতো। মানে ধরুন আমি চান করতে গেলাম আর গিয়ে দেখলাম আমার চানটা কেউ করে দিয়েছে। পঞ্চায়েতের ভোটে হলো না এরকম, যে ভোট দিতে গেল আর দেখলাম আমার ভোটটা হয়ে গেছে। কিন্তু আসলে জীবনটা এত সহজ নয়, আসলে প্রত্যেক দিনের লড়াইটাও এত সহজ নয়। আসলে যে দাবিতে ছাত্ররা লড়ছে, এসএফআই লড়ছে, যে দাবিতে আজকে এই জেলার সম্মেলন চলছে, সেগুলো এত সহজ নয়। কিন্তু কেন সহজ নয়? কেন কেন স্বাধীনতার এত বছর পরেও শিক্ষার অধিকার এবং শিক্ষা ক্ষেত্রে যে টাকাটা বরাদ্দ হবে সেটা যাতে প্রপার ইউটিলাইজেশন হয়, তার জন্য রাস্তায় দাঁড়িয়ে থেকে স্বপন কলেকে খুন হয়ে যেতে হবে? কেন কেন সুদীপ্তর মাথাটা ফাটিয়ে দিয়ে তার মাথার সাদা ঘিলুটা কলকাতার কালো পিচের রাস্তায় ফেলে দেবে? কেন? দাবি তো করার প্রয়োজন ছিল না। কেন প্রতিদিন যারা কাজের দাবিতে, শিক্ষার দাবিতে প্রত্যেকটা দিন লড়াই করছে, কেন তাদেরকে সত্যি কথা বলার অপরাধে? এমনিতে তো আমরা জানি যে যারা অন্যায় করে, দোষ করে, তাদের অপরাধ হয়, কিন্তু সত্যি কথা বলা এবং লড়াই করা, সত্যের দাবিতে লড়াই করার অপরাধে প্রতিদিন হয় জেলে যেতে হবে, নইলে এলাকা ছাড়া থাকতে হবে। কিন্তু কত মজাদার দেখুন, যে বেটা চুরি করলো শাহজাহান, ওকে পুলিশ ধরতে পারবে না, তাহলে গায়ের লোক মিলে ওকে মারবে। কেন? अगर सवाल जहन में नहीं आ रहा है तो प्रॉब्लम है, सवाल अगर दिमाग में नहीं आ रहा है तो प्रॉब्लम है, सवाल आने के बाद भी अगर कोई नहीं कर पा रहे हैं तो प्रॉब्लम है, और सवाल जो लोग कर रहे हैं अगर उन लोगों को दबाया जा रहा है, अगर आप चुप्पी साध कर बैठे हैं तो प्रॉब्लम है। আমরা ওই সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে খারাপ লোকরা কতটা চুরি, দুর্নীতি, লুট করলো, তার জন্য আমাদেরকে যতটা ভুগতে হচ্ছে তার থেকেও বেশি ভুগতে হচ্ছে যারা ভালো লোক, তারা চুপ করে আছে তার জন্য। গোটা রাজ্য জুড়ে ছাত্র যুবদের, গোটা রাজ্য জুড়ে বামপন্থী, প্রগতিশীল, গোটা রাজ্য জুড়ে স্বাধীন মুক্ত মনা, শুধু রাজ্য জুড়ে না, দেশ জুড়ে যারা লড়াই করছেন, তারা তো এরই বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন, কথা বলছেন প্রতিনিয়ত। নিশ্চিতভাবে ওরা বলেছে, তাহলে এই নতুন যে জাতীয় শিক্ষানীতি আছে তার নিয়ে বলেছে। ছাত্রদের কনফারেন্স যখন, তখন এই জেলার যারা আমাদের সভাপতি, যারা তারপরে বক্তৃতা করেছেন, তারাও বলেছেন। আমার সোজা কথা পরিষ্কার, যে শিক্ষা আমাকে নতুনের দিকে নিয়ে যায় না তার নাম কেন নতুন শিক্ষানীতি? কেন? যে শিক্ষা আমাকে মধ্যযুগীয় রাস্তাতে ওই অন্ধকার কানা গলিতে ঠেলে নিয়ে যায় তার নাম কেন হবে নয়া জাতীয় শিক্ষানীতি? যে শিক্ষা, যে লেখাপড়া আমাকে প্রশ্ন করতে শেখাবে না, সেই শিক্ষা কিসের নতুন? যে শিক্ষা আমাকে মানুষ থেকে একটা পশুতে পরিণত করে দেবে, সেই শিক্ষার নাম কেন হবে নতুন জাতীয় শিক্ষানীতি? अब आप लोग सवाल पूछ सकते हैं कि লেখাপড়া করে কি সবাই অমানুষ আর পশুতে তৈরি হচ্ছে?
যদি একটা মায়ের পেটটা মানে পেটটা ফুলে আছে, তার মানে ওই মা গর্ভবতী, তার মানে ওই মা পোয়াতি, তার মানে ওই মায়ের পেটে বাচ্চা আছে। এমনিতেই যদি দেখি যে একটা অন্য ধরনের কোনো মানুষ ফিজিক্যালি চ্যালেঞ্জ, সে যদি রাস্তায় থাকে, তো মানুষ চেষ্টা করে যে তার যাতে অসুবিধা না হয় সেই রকম ভাবে একটু চলতে। এখনই রাস্তায় আস্তে আস্তে একটা 8 সিটার মারুতি ভ্যান আর একটা মোটর সাইকেলের মধ্যে ধাক্কা লাগলো, আমাদের গাড়িটা দাঁড়িয়ে গেল। আর গাড়ি ড্রাইভার মুরাদুলদা বলছে যে আর একটু হলেই ওই ড্রাইভার বাইকের উপর দিয়ে ট্রাকের চাকাটা চলে যেত, খুব বাঁচলো। একটু ঝগড়া হতে হতেই মিটে গেল। কার দোষ ছিল কার না ছিল আমি দেখিনি, মুরাদুলদা দেখলেন। কিন্তু যখন ওই অ্যাক্সিডেন্টটা হলো, তখন কিন্তু কোনো ট্রাক যে আমার দেরি হচ্ছে বলে ওই মোটর সাইকেলটার উপরে বা 8 সিটার মারুতি ভ্যানটাকে ঠেলে দিয়ে রাস্তা পার করে চলে গেল না। যখন অ্যাক্সিডেন্টটা হলো, তখন আশেপাশের লোকজনরা ছুটে এলো ওই বাইকওয়ালাটাকে আর তার বাচ্চার ছেলেটাকে রাস্তা থেকে তুলে ধরে নেবার জন্য। এটা হচ্ছে মানবিক প্রবৃত্তি। এটা মানুষ হিসাবে আমি আপনি প্রত্যেকে আমাদের নিজেদের মধ্যে আছে আমাদের মধ্যে। কিন্তু তাহলে কি শেষ হয়ে যাচ্ছে, কি কর্পূরের মতন উধাও হয়ে যাচ্ছে আমাদের মন থেকে, আমাদের মানসিকতা থেকে, আমাদের মাথা থেকে, যেখানে একটা পোয়াতি মা যার পেটটা বড় হয়ে আছে, যে আস্তে আস্তে হাঁটছে, বাচ্চাটা এবারে হবার সময় চলে এসেছে, শুধুমাত্র মাটার ধর্ম মুসলিম হওয়ার জন্য তার পেট চিরে একটা বাচ্চাকে বের করে নিয়ে ত্রিশূলের আগায় নিয়ে তাকে উন্মত্তভাবে মিছিল করতে করতে আর নির্দিষ্ট একটা স্লোগান দিতে দিতে গোটা শহরটা পরিক্রম করে, তাহলে নিশ্চিতভাবে তারা মানুষ নয়, তারা পশু। সওয়াল ইহাঁ পর নেই হ্যায়, সওয়াল दूसरी जगह पर है। যে যখন এই ঘটনাটা ঘটছে, তখন বাকিরা কেন চোখ বন্ধ করে আছে? প্রশ্ন এই জায়গায় যে এই ঘটনাটা ঘটাতে গিয়ে তার মনে একটা বার এই মানবিক প্রবৃত্তিটা কেন আসছে না, যেটা উচিত নয়। আমি অনেক খারাপ, অনেক নোংরা, অনেক চোর, অনেক ডাকাত, অনেক বড় লুটেরা হতে পারি, আমি অনেক বড় পার্থ চ্যাটার্জি, জ্যোতিপ্রিয় মল্লিক হতে পারি, কিন্তু আমি একটা বাচ্চা মেয়েকে দুবার রেপ করার জন্য দল বেঁধে তার বাড়ি যাব? আমি একটা গোটা এলাকাতে শুধুমাত্র তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য এ ওর সাথে ভাগবাটোয়ারাতে মিলল না বলে বাড়ির ভেতরে পেট্রোল ঢুকিয়ে তাকে জ্যান্ত তন্দুরি বানিয়ে দেব? আমি অন ক্যামেরার সামনে যে পুলিশের বর্দিটা, যে পুলিশ যাকে দেখে গোটা সমাজ অপরাধীরা ভয় পায়, তার গাড়িতে তার গায়ে বোমা ফেলতে বলবো? তাহলে এ কোন ধরনের শিক্ষা, এ কোন ধরনের পরিবেশ, এ কোন ধরনের পরিবেশ? যে দুবারই ঝামেলা হয়েছে, আমি সালিসি সভাতে গেছি, শুধুমাত্র বাদী বিবাদী, কার দোষ কার গুণ, কার ন্যায় কার অন্যায়, এটা ছেড়ে দিন। শুধুমাত্র আমার মনোপুত হচ্ছে না বলে একটা আদিবাসী ঘরের 14 বছরের বাচ্চা মেয়েকে একটা সালিসি সভায় নিদান দেওয়া হবে যে যা ওকে ঝোপের ওইদিকে নিয়ে গিয়ে রেপ করে দে? ঘটছে প্রতিটা দিন এ পশ্চিমবঙ্গের বুকে, এ গোটা দেশের বুকে। আর ঘটাচ্ছে কে? মানুষ। সে তৃণমূল হোক, সে বিজেপি হোক, সে আরো কেউ হোক, সে পুলিশ হোক, সে বিডিও হোক, সে ভোট লুট করুক, সে চাল চুরি করুক, সে চাকরি বিক্রি করুক, সে বান্ধবীকে নিয়ে ফষ্টি নষ্টি করুক, করছে তো মানুষ। তাহলে করার জন্য কারা ছুট দিচ্ছে, আর যারা করছে তাদের ওই মানবিক প্রবৃত্তিগুলো নষ্ট কেন হয়ে যাচ্ছে? দেখুন, 36তম জেলার সম্মেলন এসএফআই, এই জেলার ওরা আধা সম্মেলন করে এসে এখানে সমাবেশ করছে। এরপরে বাকি সম্মেলনের কাজটা শেষ করবে, যে আগামী 2 বছর এই গোটা জেলাতে
ছাত্রদের অধিকার, ক্যাম্পাস, ভোট, রাজনীতি, লেখাপড়া, তার খরচ। বড় লোকের বেটা হলেই লেখাপড়া করতে পারবে, গরিব হলে পারবে না, এসবের জন্য ওরা রূপরেখা তৈরি করবে আর সেই অনুযায়ী ওরা লড়াই করতে নামবে। কিন্তু আমরা যারা উপস্থিত হয়েছি ওদের ডাকে, আমরা যারা উপস্থিত হয়েছি ওদের এই সম্মেলনকে সফল করার জন্য, আমরা যারা এই টেন ফ্ল্যাগ গুলো টাঙিয়েছি, আমরা যারা পাড়ার মোড়টাতে দীপশিতার আর মীনাক্ষীর ছবি দিয়ে একটা ফ্লেক্স লাগিয়েছি, আমরা যারা এই গোটা ঘাটাল, এই সাব ডিভিশন, এই গোটা এলাকাটা জুড়ে যারা আমরা 2 টাকা 5 টাকা দিয়ে এই সভাতে এই মঞ্চটা, এই মাইকটা দেবার আমরা ব্যবস্থা করেছি, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাইছি, আমাদের কাজ কি? কি আমাদের কাজ? যা হচ্ছে তাকে হতে দিই, নাকি যা হচ্ছে তাকে আটকানোর জন্য ভয়ের পিছুটা ছাড়িয়ে দিয়ে বুকটা টান টান করে আর কোমরটা সোজা করে আর মেরুদণ্ডটা কারো পায়ের কাছে বন্ধক না রেখে রাস্তায় এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোর সাথে দাঁড়িয়ে থেকে ওদের অধিকারটা অর্জনের জন্য আমরাও রাস্তার লড়াইয়ে আমাদের হিসাবটা বুঝে নিই? যদি এটা আমাদের কাজ হয় তাহলে শুধু আজকের ভাষণ শুনে গা গরম করে তালি দেওয়ার কাজ কিন্তু আমাদের নয়। প্রতিটা দিন আমাদের এই গোটা এলাকার অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হচ্ছে। কে ভেবেছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জেলাতে, শুধুমাত্র এই অঞ্চলটাতে এক গাদা স্কুল আগামী দিনে বন্ধ হয়ে যাবে, তার লিস্ট তৈরি হয়ে গেছে? জিজ্ঞেস করুন তো। আচ্ছা ছেড়ে দিন, কলেজ অবধি যেতে পারলাম না, ছেড়ে দিন, যেতে পারলাম না, দিল্লি ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি, জেএনইউ ইউনিভার্সিটি পারলাম না যেতে পড়াশোনা করতে। আরে আমার বাড়ির পাশে প্রাইমারি স্কুলটা ছিল, ওখানে যাব কিনা ঠিক করে দাও। पूछिए सवाल ममता बनर्जी से, क्या तो हिम्मत করে বলছেন যে 25শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত 500-700 কোটি টাকার মদ বিক্রি করেছেন আর নিজের পিঠ নিজে চাপড়াচ্ছেন। হিম্মত যদি থাকে তাহলে মাধ্যমিকের 921টা আপনি সেন্টার বন্ধ করে দিতে বাধ্য হলেন, সেখানে পরীক্ষার্থী পাচ্ছেন না। যদি দম থাকে তাহলে এইটা ঘোষণা করে দিন। প্রতিটা বছর মাধ্যমিকের পরীক্ষার্থী ড্রপ আউটের সংখ্যা বাড়ছে, প্রতি বছর। এবছর তাই কতজন পরীক্ষা দেবে সেটা আর বলতে পারছে না, শুধু বলছে পরীক্ষা দেবার সেন্টারগুলো, এতগুলো সেন্টার কমে গেছে। আরে সেন্টার কমে গেছে মানে কি? ছেলেপুলেগুলো কি মাঠে বসে পরীক্ষা দেবে? না, পরীক্ষার হলে বসে পরীক্ষা দেবে। তার মানে তোমার সেন্টার কমেছে, তার মানে তোমার ছেলেপুলেও কমেছে। মানে কুজো চিত হয়ে শুতে পারছে না, পাশ ফিরে শুয়ে বলছে আমার তো পিঠে কুজ না। চাইবেন না প্রশ্নের উত্তর? अरे वो अलग बात है कि पार्थो चटर्जी उसका दोस्त को लेकर सुबह 2500 रुपए का তারা ফল খেয়ে তারপরে গাদা গাদা টাকা চুরি করে নিয়ে এখন জেলে আছে। বাদ দিয়ে দিন, এটাও বাদ দিয়ে দিন যে ওর পিতার ভাই স্কুলের চাকরি পেয়ে যাবে, এটাও বাদ দিয়ে দিন। এটাও বাদ দিয়ে দিন যে নদিয়াতে একটি ছেলে, একটি বাচ্চা, সে ক্লাস 7 পাস করেছে, সে স্কুলের অঙ্কের মাস্টার, এটাও বাদ দিয়ে দিন। সাদা খাতা জমা দিয়ে এই পশ্চিমবঙ্গের স্কুলগুলোতে যারা চাকরির পরীক্ষাতে পাস করতে পারেনি তারা আমাদের বাড়িতে স্কুলে বাচ্চাগুলোর স্কুলের মাস্টারমশাই দিদিমণি, এটা বাদ দিয়ে দিন। যে জ্যোতিপ্রিয় ওই বাচ্চাগুলোর মিড ডে মিলের চালটাও চুরি করে নিয়েছে, এটা বাদ দিয়ে দিন। যে ব্যাগেও মমতা ব্যানার্জির ছবি, খাতাতেও মমতা ব্যানার্জির ছবি, বইতেও মমতা ব্যানার্জির ছবি, এটা বাদ দিয়ে দিন। যে ক্লাস 8-এর ইতিহাসের লাস্ট চ্যাপ্টারে আজও পার্থ চ্যাটার্জির নাম জলজল করছে, যে বেটা এখন জেলে বসে আছে, এটা বাদ দিয়ে দিন। যে ভারত ছাড়ো আন্দোলনে কমিউনিস্টদের কি ভূমিকা ছিল, তারা এই ভারত ছাড়ো আন্দোলনে ব্রিটিশদের পক্ষ নিয়েছিল আর দেশবাসীর বিপক্ষ নিয়েছিল, এই ভুল ইতিহাস শেখাচ্ছে, এসব কথা বাদ দিয়ে দিন। আমাদের অন্য প্রশ্ন, হাওড়া স্টেশনে যারা পরিযায়ী শ্রমিক হয়ে মুম্বাইয়ের জাভেরি বাজারে, ব্যাঙ্গালোরের সিটি মার্কেটে
উড়িষ্যা, কটক, ভোপালে যারা কাজ করতে যাচ্ছে তাদের বয়স কত? ঘাটাল সাব ডিভিশনের অনেক পাড়া গাঁয়ের মায়েরা, কাকারা, দিদিরা এসেছেন। এমনি যান, শীতের দিন আছে, ঘুরতে হাওড়া স্টেশনে, যেখানে 22, 23, 21, 19 নম্বরের প্ল্যাটফর্মগুলো, সেই দিকে একবার যান। 13 থেকে শুরু করুন। যখন মেচেদা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের এই দিক থেকে লোকাল ট্রেনগুলো যায়, তখন হুড়হুড় করে ওরা সব নামে। আর তারপরে ওই 13 নম্বর প্ল্যাটফর্মটা বাদ দিয়ে 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22-এ চলে যায়। তখন ওরা চাপে। কোন ট্রেনে চাপে? যে ট্রেনগুলো এই গোটা পশ্চিমবঙ্গ থেকে আমার বর্তমান আর আমাদের ভবিষ্যৎকে নিয়ে চলে যায় পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যগুলোতে। কিসের জন্য যায়? কাজ পাবার জন্য যায়। কেন কাজ পেতে চাইছে? কারণ পশ্চিমবঙ্গে কাজ নেই। কেন পশ্চিমবঙ্গে কাজ নেই? কারণ পশ্চিমবঙ্গে কলকারখানা খোলা, পরিষেবা ক্ষেত্রে যে টাকা বরাদ্দ করে এখানে কাজের জায়গা খোলার দরকার, সেই কাজের জায়গাগুলো তৈরি হচ্ছে না। কেন চলে যাচ্ছে? কারা যাচ্ছে? 15 বছর, 14 বছর, 13 বছর, 12 বছর, যার ক্লাস 6-এ, 5-এ, 7-এ পড়ার কথা, সেই সব ছেলেগুলো হয় বাবার হাত ধরছে, নইলে কাকার হাত ধরছে, নইলে এলাকাতে যারা লেবারদের সুপারভাইজার বা ঠিকাদারি করছে, তারা এসে নিয়ে টেনে নিয়ে চলে যাচ্ছে। জানে না কেউ? জানে তো? আপনারা জানেন না? জানেন তো? मीडिया जाने ना, वो भी जानते हैं, लेकिन क्या कीजिएगा, पट्टा जिसके हाथ में है उसी का बात बोलेगा। ওরাও শ্রমিক, কিচ্ছু করার নেই। এখানে দুটো এসে দীপশিতার কাছে বাইট নিয়ে যাবে, 3টে বাইট হয়তো আমার কাছে নিয়ে যাবে, 2টো বাইট হয়তো বাদশার কাছে নিয়ে যাবে, আমাদের যে নতুন ছাত্রের সম্পাদক সভাপতি আছে তাদের কাছে নিয়ে যাবে, গিয়ে হাউসের টেবিলে ফেলবে। হাউসের টেবিল বলবে হাঁটাও, এইসব খবর দেখানো যাবে না। কেন? কারণ এইসব খবর দেখাতে গেলে এইসব খবরের গভীরে যেতে হবে। এইসব খবর দেখাতে গেলে স্বীকার করতে হবে স্কুল বন্ধ। এইসব খবর দেখাতে গেলে স্বীকার করতে হবে পশ্চিমবঙ্গে কাজের জায়গা নেই। এইসব কথা দেখাতে গেলে বাপ বাপ করে থুতু ফেলে দেওয়া, সেই থুতু চাটতে হবে যে হিসাব দেয়নি বলে 100 দিনের কাজের টাকা নেই। এইসব খবর দেখাতে গেলে বাপ বাপ করে বলতে হবে যে যে শুভেন্দু আমার সাথে 20 বছর ঘর করেছিল, আজকে সেই শুভেন্দুরা বেআইনি ভাবে 100 দিনের কাজের টাকাকে বন্ধ করে রেখেছে। এই সব খবর দেখাতে গেলে শীতের দিনে গোটা পশ্চিম মেদিনীপুর, গোটা পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে কলকাতার রাস্তায় ফুটে যান, ছেঁড়া খোড়া আসবাবপত্র, লেপ, তোষক, কম্বল, খবরের কাগজ। সকালবেলা আসানসোল স্টেশনেও একজন ভিক্ষুক, একজন মহিলা, সে স্টেশনের যে পাতাগুলো, খবরের কাগজগুলো পড়ে আছে, ভোর 4:30টায় সে খবরের কাগজগুলো এক জায়গায় পেড়ে আর পর পর পেতে তার উপরে শুচ্ছে হাউস ফর অল। কোথায় গেল? কোথায় গেল আবাস যোজনার ঘর? কোথায় গেল? কে দেবে এর জবাব? তাই আপনি যা কথা বলবেন সেটাই মিডিয়াতে ওরা দেখাতে পারবে না, কারণ ওরাও শ্রমিক। কিন্তু এক অংশের মিডিয়া আছে যারা একটু মিডিয়া কম, দালালি বেশি করছে। শ্রীলঙ্কার কথা মনে রাখবেন, পাবলিক খেপে গেলে একটা মার মাটিতে পড়বে না। তাই বলে কি আমরা বলছি যে মিডিয়াকে পেটান? কখনো না। তাই বলে কি আমরা বলছি যে এক অংশের পুলিশ অফিসাররা আছে যারা কম পুলিশ, বেশি তৃণমূলের দালাল হয়ে কাজ করছে, ওদেরকে পেটান না? কখনো পেটাবেন না। এই একটু পরে অন্ধকার হয়ে গেলে, আমার সাথে গাড়ি না থাকলে আর আমাকে যদি কেউ আমার অফিসে পৌঁছে না দেয়, আমি যদি রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকি, তাহলে সবার প্রথম আমি ভরসা করব খাকি বর্দি পরা পুলিশকে, যে দাদা লাস্ট বাস এখান থেকে কলকাতার কোথায় যাবে আমাকে একটু বলে দিন, আমি সেখানে বাস ধরবো। কারণ তার ওই পোশাকটার প্রতি একটা ভরসা, তার প্রতি একটা আস্থা তৈরি করার জন্য এই পুলিশ প্রশাসনের তৈরি। এই পুলিশ প্রশাসনের তৈরি এটা নয় যে শুধুমাত্র বাইকারদেরকে ধমকে 200 টাকা নিজের পকেটে ভরে নেবার জন্য নয়। কেন পারছে না ধরতে শাহজাহানকে? কেন পারছে না ধরতে মলয় ঘটককে? এতবার ইডি ওদেরকে ডাকলো, তবু কেন? বিচার ব্যবস্থার, আদালতের রায় তো ইডিরা এসে এখানে গন্ধ উড়িয়ে দিচ্ছে। তাহলে কেন? তাহলে কি কোর্টকে এরা বুড়ো আঙ্গুল দেখাচ্ছে? কিসের জন্য? কেন হয় এগুলো? এগুলো হতে বাধ্য। পঞ্চায়েতের ইলেকশনের এই দাসপুর ঘাটালের একটা ছবি আপনারা মনে করুন। এক মহিলা, সে জোর করে তাকে
কয়েকজন পুরুষ মিলে টেনে হিচড়ে নিয়ে আসছেন, আর মহিলা তথই বছর হ্যাঁ বলবে কি না বলবে বুঝতে পারছেন। নমিনেশন করেছে, উইথড্র করাতে হবে। মনে পড়ছে? পড়ছে মনে? আমি পশ্চিম মেদিনীপুরে থাকি না, আমি পশ্চিম বর্ধমানে থাকি। সেখানে আমরা খবরের কাগজে, খবরের চ্যানেলে আমরা দেখলাম জোর করে পুলিশের ভূমিকা কি ছিল? কি ছিল পুলিশের ভূমিকা? ওই মহিলাটার কাছে একবারও জিজ্ঞাসা করলো পুলিশ যে আপনি নিজে নমিনেশন উইথড্র করতে যাবেন না আপনি নমিনেশনটা রাখতে চাইছেন? এতগুলো পুরুষ মানুষ আপনাকে ঘিরে কোথায় নিয়ে যেতে চাইছে? কারা নিয়ে যাচ্ছিল? কারা টানা হাঁচড়া করছিল? আর যে পুলিশ ওখানে দাঁড়িয়ে ছিল তার ভূমিকা কি ছিল? কারা ভেতরে ঢুকলো? কারা নমিনেশন রাখতে চাইলো? কারা নমিনেশন তুলে দিতে চাইলো? তাহলে পুলিশ প্রশাসন, মিডিয়া, এরা যখন নির্দিষ্ট যারা চোর, লুটেরা, দাঙ্গাবাজ, দুর্নীতিবাজ, চিটিংবাজ তাদের পক্ষ অবলম্বন করে, তখন আপনার আর কোনো রাস্তা থাকে না, রাস্তায় আপনাকেই নামতে হয়। তাই ইনসাফ যাত্রা ছিল। ইনসাফ কে মাং পর যে ৮৩২২টা স্কুল বন্ধ করে দিয়ে ২১,০০০ মদের দোকানটা খুলে দেওয়া কোনো মরদের মতন কাজ নয়, ওটা একটা কুলাঙ্গারের মতো কাজ। রেশনের চালটা চুরি করে নিয়ে, মিড ডে মিলের চালটা চুরি করে নিয়ে, আর মেয়েকে ৪ কোটি টাকা টিউশনি পড়তে পাঠিয়ে দিয়ে জেলে বসে থাকা, এটা কোনো মরদের বাচ্চার কাজ নয়, এটা আসলে কুলাঙ্গারদের কাজ। এটা কোনো মরদের বাচ্চার কাজ নয় যে চুরি করে তার উপরে সিনাজুরি করবে। अरे कौन मंदिर बना रहा है, कौन मस्जिद बना रहा है? हम बस भाजपा से एक ही बात पूछेंगे कि आपका चुनावी वादा सिर्फ राम मंदिर बनाना नहीं था, साल में 2 करोड़ बेरोजगारों का नौकरी भी देने का वादा आप ही किए थे। ताले एक चोखे काजोल और एक चोखे सुरमा, वहीं बोलते हैं कि तुम पियो तो मदिरा और हम पिए तो शराब। দুজনের পক্ষে এই সমস্যা। আমরা আপনাদের কাছে প্রশ্ন করতে চাইছি, ছাত্র আন্দোলনের একটা দীর্ঘ সময় ধরে কাজের দাবিতে, শিক্ষার দাবিতে, লেখাপড়ার দাবিতে, খরচ কমানোর দাবিতে, কলেজ ক্যাম্পাসে ইলেকশনের দাবিতে, ওই দীপশিতা এখনই বলছিল না যে ব্রিগেডে তোমাদের এত ভরলো, তোমাদেরকে ভোট দেবে কিনা? ওই ব্রিগেডের মাঠে মোহাম্মদ সেলিমও বলছিলেন যে একটু পরে ওরা প্রশ্ন করবে যে ব্রিগেড তো ভরালেন, ভোট কি হবে? এতই যদি তোমাদের কনফিডেন্স এবং এতই যদি তোমাদের বুকের পাটার, এতই যদি বাপের বেটার মতন সাহস, কলেজের ভোটগুলো করে দেখাও দেখি, তারপরে একবার সামনাসামনি হোক।